ওস্তাদ, তুমি মেয়েটাকে বাড়িতে একা ছেড়ে দিলে রাজু যদি তার কোনো রকম ক্ষতি করে তাহলে কি হবে? তোকে ওসব নিয়ে ভাবতে হবে না সূর্য, আমরা মেয়েটাকে রাজুর হাতে তুলে দিয়েছি, আমাদের কাজ শেষ। না ওস্তাদ, আমি নিজের চোখের সামনে কোনো মেয়ের ক্ষতি হতে দেব না। মেয়েটা আমাকে দাদা বলেছে, তাই আমি দাদা হওয়ার কর্তব্য পালন করব। সূর্য এই বলে বাড়ির ভেতরে যায় এবং রাজুকে অনেক মারধর করার পর পিঙ্কিকে সেখান থেকে নিয়ে চলে যায়। সূর্যের এরকম ব্যবহার দেখে চন্দন প্রচন্ড রেগে যায়। সূর্য এই কাজটা খুব খারাপ করলো, এইভাবে চলতে থাকলে আমার গুন্ডাগিরি ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাই সূর্যকে এবার বাঁচতে দেওয়া যায় না। কোনো গুন্ডা লাগিয়ে সূর্যকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। এসব তুমি কি বলছো বাবা? আজ পর্যন্ত সূর্য তোমার জন্য এত কাজ করলো, কিন্তু তুমি সূর্যকে মেরে ফেলতে চাইছো? হ্যাঁ, তাকে আমি মেরে ফেলবো, কারণ সে এবার আমার পথের কাঁটা হতে চলেছে। আমার একটা কথা ভালো করে শুনে নাও বাবা, তুমি যদি সূর্যের কোনো রকম ক্ষতি করো তাহলে আমি নিজের প্রাণ দিয়ে দেব। এসব তুই কি বলছিস শিল্পা? আমি একদম ঠিকই বলছি বাবা, সূর্যকে ছাড়া আমি থাকতে পারবো না, কারণ আমি তাকে অনেক ভালোবাসি। তার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি আত্মহত্যা করব। না শিল্পা, না, এরকম করে বলিস না। তোকে ছাড়া আমার কে আছে? আমি তোকে কথা দিচ্ছি, আমি সূর্যের কোনো ক্ষতি করব না। তুই যখন তাকে ভালোবাসিস, তাই আমি সূর্যকে জামাই করব। তুমি সত্যি বলছো বাবা? থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি আমার অনেক ভালো বাবা। হ্যাঁ রে, সত্যি বলছি। আমি গুন্ডা হতে পারি, তবে এতটাও নিষ্ঠুর নই যে নিজের মেয়ের সুখ দুঃখ নিয়ে চিন্তা করব না। শিল্পা বাবার কথা শুনে অনেক খুশি হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন কমলা দেবী যখন বাড়িতে ছিল, এমন সময় বিক্রম পিঙ্কিকে সঙ্গে নিয়ে বাড়িতে আসে। আরে বিক্রম, এই মেয়েটা কে? মা, এটা আমার বান্ধবী পিঙ্কি, তোমার এবং দিদির সঙ্গে দেখা করাতে নিয়ে এলাম। দিদি কোথায়? তোর দিদি তো নেই, সে হয়তো কোনো কাজে বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। পিঙ্কি, এটা আমার মা। আর মা, এ হলো পিঙ্কি, এর বাবা আমেরিকাতে থাকে। পিঙ্কি আমাদের কলেজেই পড়াশোনা করে এবং হোস্টেলে থাকে। আরে বাহ, এইটা তো অনেক ভালো কথা। সত্যি ভাবাই যায় না তোমার বাবা মা আমেরিকাতে থাকার সত্ত্বেও তুমি বাংলা মিডিয়াম কলেজে পড়াশোনা করছো, শুনে খুব ভালো লাগলো। সকলেই কিছু সময় পর্যন্ত গল্প করার পর বিক্রম পিঙ্কিকে তার হোস্টেলে ছেড়ে দিয়ে আসে। কয়েকদিন পর পিঙ্কি যখন নিজের হোস্টেল রুমে ছিল, এমন সময় কবিতা আবার তার সঙ্গে দেখা করতে যায়। আরে দিদি, তুমি তো খুব ভালো সময় এসেছো, তোমার কথাই মনে করছিলাম। আরে বাহ, তুই যে আমার কথা মনে করিস শুনে খুব ভালো লাগলো। দিদি, পরীক্ষার জন্য আমাকে অনেকগুলো বই কিনতে হবে, তার জন্য 20,000 টাকা লাগবে। কি বললি? 20,000 টাকা? কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? টাকা যখন দিতে পারবে না, তাহলে আমাকে পড়াশোনা করানোর দরকার কি ছিল? ঠিক আছে, টাকা দিতে হবে না, আমি কাল থেকে কলেজ যাওয়া বন্ধ করে দেব। আমাকে নিয়ে তোমাকে আর কোনো রকমেরই স্বপ্ন দেখতে হবে না। এরকম করে বলিস না পিঙ্কি, আমি যে কোনো ভাবে তোকে টাকা জোগাড় করে দেব, তুই মাথা ঠান্ডা রাখ, কাল আমি টাকা নিয়ে আসব। কবিতা এই বলে বাড়ি ফিরে যায়। কবিতা বাড়ি ফিরে কমলা দেবীর কাছে যায়। কাকিমা, আমার বোনের পড়াশোনার জন্য 20,000 টাকার দরকার, আপনি কি আমাকে টাকাটা দিতে পারবেন? আরে কবিতা, তোমাকে এভাবে অনুরোধ করতে হবে না, আমি তোমাকে নিজের মেয়ের মতোই মনে করি। তুমি দাঁড়াও, আমি তোমার জন্য টাকা নিয়ে আসছি। কমলা এই বলে আলমারি থেকে 20,000 টাকা নিয়ে আসে এবং কবিতার হাতে দিয়ে দেয়। পরের দিন সকালে কবিতা টাকা নিয়ে রাস্তা থেকে যাচ্ছিল। এমন সময় সূর্য মুখে মাস্ক পরে একটি বাইক নিয়ে সেখানে আসে এবং কবিতার হাত থেকে টাকা কেড়ে নিয়ে বাইক চালিয়ে চলে যায়। চোর চোর, কেউ তাকে ধরো, সে আমার টাকা নিয়ে চলে যাচ্ছে, দাঁড়াও, আমার টাকা নিয়ে যেও না। কবিতা কিছু সময় পর্যন্ত বাইকের পেছনে দৌড়াতে থাকে, কিন্তু শেষমেশ তাকে ধরতে পারে না। এবার আমি কি করব? পিঙ্কিকে দেওয়ার জন্য টাকা নিয়ে যাচ্ছিলাম, সব টাকা চোর নিয়ে পালিয়ে গেল। কাকিমার কাছেও আর টাকা চাইতে পারবো না, আমি কি করব কিছুই মাথায় আসছে না। কবিতা এসব কথা ভাবতে ভাবতে একটি হসপিটালে পৌঁছায় এবং কিছু সময় পর হসপিটাল থেকে বেরিয়ে পিঙ্কির হোস্টেলে আসে। আরে দিদি, তুমি চলে এসেছো, আমার টাকা কোথায়? এই নে তোর 20,000 টাকা। সত্যি দিদি, তুমি মায়ের মতো আমার অনেক খেয়াল রাখো, তুমি না থাকলে আমি পরীক্ষা দিতেই পারতাম না।
ঠিক আছে, এবার তাহলে আমি যাই। তুই ভালোভাবে পড়াশোনা করিস। এরপর কবিতা সেখান থেকে চলে যায়। কবিতার চলে যাওয়ার পর হোস্টেলের এক মেয়ে সেখানে আসে। এই মহিলা কে ছিল রে পিঙ্কি? সবসময় তোর সঙ্গে দেখা করতে আসে। ওটা আমাদের বাড়ির কাজের মেয়ে। আচ্ছা, এই ব্যাপার। আমি তো ভেবেছিলাম ওটা তোর কেউ আত্মীয় হয়। আচ্ছা পিঙ্কি, সিনেমা দেখতে যাবি তো? আরে হ্যাঁ যাব, তুই চল, আমি রেডি হয়ে আসছি। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন কবিতা যখন বাড়ির রুমে বসেছিল, এমন সময় বিক্রম তার কাছে আসে। দিদি, তোমাকে একটা কথা বলার আছে। হ্যাঁ, বল না কি কথা। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি। কয়েকদিন আগে মায়ের সঙ্গে তার আলাপ করিয়েছি। তুমি জানো দিদি, সে অনেক বড় লোকের মেয়ে। তার বাবা মা আমেরিকাতে থাকে। তাই নাকি? তাহলে আমাকে এখন কি করতে হবে সেটা বল। আসলে দিদি, আমি বলতে চাইছি, তুমি মাকে একটু বলে কিছু করে দাও না প্লিজ দিদি। কাকিমা যদি আমার কথা না শোনে তাহলে কি হবে? আমি জানি মা তোমার কথা অবশ্যই শুনবে। দিদি, তোমাকে এটা করতেই হবে। তুমি মাকে বলে ম্যানেজ করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি কাকিমাকে বলবো। এরপর কবিতা কমলা দেবীকে বিক্রমের কথা জানায় এবং কমলা দেবী কবিতার কথায় রাজি হয়ে যায়। পরের দিন সকালে কমলা দেবী যখন হলরুমে বসেছিল, এমন সময় বিক্রম পিঙ্কিকে সঙ্গে নিয়ে সেখানে আসে। কাল বিক্রমের জন্মদিন, তাই কাল অনুষ্ঠানে আমি তোমার আর বিক্রমের বিয়ের কথা সকলের সামনে অ্যানাউন্স করে দেব। আচ্ছা, তোমার বাবা মা কবে আসবেন? আসলে আন্টি, বাবার সঙ্গে আমার কথা হয়েছিল। বাবা এখন কাজে অনেক ব্যস্ত, এখন সে আসতে পারবে না। তবে বিয়ের পরে আমাদেরকে সেখান থেকে ঘুরে আসতে বলেছে। আরে বাহ, এটা তো অনেক ভালো কথা। আমি চাইছি তোমাকে এখন আর হোস্টেলে থাকতে হবে না। বিয়ে পর্যন্ত তুমি আমাদের সঙ্গে এই বাড়িতেই থাকতে পারো। ঠিক আছে, আমি এই ব্যাপারে ভেবে দেখব। এখন তাহলে আমি হোস্টেলে যাই। আরে মা, দিদি কোথায়? দিদি এখন পর্যন্ত এলো না কেন? কয়েকদিন থেকে লক্ষ্য করছি দিদি সব সময় রুমে থাকে। দাঁড়াও, আমি তাকে ডেকে আনছি। বিক্রম, আমি তাহলে এখন যাই, কাল দেখা হবে। এরপর পিঙ্কি সেখান থেকে চলে যায় এবং বিক্রম কবিতার রুমে আসে। বিক্রম সেখানে গিয়ে দেখে কবিতা বিছানায় শুয়ে আছে। তোমার কি হয়েছে দিদি? তুমি এভাবে শুয়ে আছো কেন? আরে, তোমার তো অনেক জ্বর। দাঁড়াও, আমি তোমার জন্য ডাক্তার ডেকে আনছি। ওরে পাগল ছেলে, তোকে কিচ্ছু করতে হবে না। সামান্য জ্বর হয়েছে, এর জন্য ডাক্তারের কি প্রয়োজন? নিজে নিজেই ঠিক হয়ে যাবে। তুমি চুপ করে শুয়ে থাকো, আমি এখনই গিয়ে তোমার জন্য ডাক্তার নিয়ে আসছি। বিক্রম এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং ডাক্তারের খোঁজ করতে থাকে। পথে যেতে যেতে বিক্রম সূর্যকে দেখতে পায়। আরে সূর্য, দাঁড়াও। মনে আছে তুমি আমার পিঙ্কিকে রাজুর হাত থেকে বাঁচিয়েছিলে? আরে হ্যাঁ, ভালো করেই মনে আছে। সেটা ভুলি কিভাবে? তাছাড়া আমি তো নিজেই মারামারি করে পিঙ্কিকে নিয়ে গিয়েছিলাম। তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা, ওসব কথা বাদ দাও। এখানে আশেপাশে কোনো ভালো ডাক্তার আছে? আমার একটা ডাক্তারের খুব প্রয়োজন। আরে হ্যাঁ, আমি একজন ডাক্তারকে চিনি। চলো, তোমাকে তার কাছে নিয়ে যাই। এরপর সূর্য একজন ডাক্তার জোগাড় করে এবং সেই ডাক্তারের সঙ্গে বিক্রমের বাড়িতে পৌঁছায়। ডাক্তার কিছু সময় পর্যন্ত কবিতার চেক আপ করার পর বলে, আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, এগুলো খাইয়ে দেবেন। তাছাড়া কয়েকটা টেস্ট লিখে দিয়েছি, ওই টেস্টগুলো করানো হয়ে গেলে আমাকে রিপোর্ট দিয়ে যাবেন। সূর্য, তুমি একটু দিদির কাছে বসো, আমি ওষুধগুলো নিয়ে আসি। বিক্রম এই বলে সেখান থেকে চলে যায়। বিক্রমের চলে যাওয়ার পর সূর্য কবিতার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়। আরে, এটা তো সেই মহিলা যার হাত থেকে আমি 20,000 টাকা কেড়ে নিয়েছিলাম। তুমি কে গো ভাই? আমি বিক্রমের বন্ধু। বিক্রম ডাক্তার পাচ্ছিল না, তাই ডাক্তার জোগাড় করে তার সঙ্গে এসেছি। কাল আমাদের বিক্রমের জন্মদিন। আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে, তোমাকে অবশ্যই আসতে হবে, ঠিক আছে? ঠিক আছে দিদি, আমি আসবো। আজ আমার ভাইটা থাকলে সেও এরকম বড় হয়ে যেত। জানি না আমার নিজের ভাইটা কোথায় আছে আর কেমন আছে। কি হলো? তুমি আবার কি ভাবতে শুরু করে দিলে? আরে না না, কিছু নয়। তবে মনে থাকে যেন কাল তোমাকে আসতেই হবে। কিছু সময় পর বিক্রম ওষুধ নিয়ে বাড়ি ফিরে এলে সূর্য সেখান থেকে চলে যায়। পরের দিন সন্ধ্যা থেকে বিক্রমের জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়ে যায় এবং বাড়িতে অনেক গেস্ট আসতে থাকে। আজ আমি আপনাদের সকলের সামনে একটা ঘোষণা করতে চাই।
এক সপ্তাহের মধ্যেই আমাদের বিক্রম আর পিঙ্কির বিয়ে হবে। পিঙ্কির বাবা আমেরিকাতে থাকে, তাই সে এই বিয়েতে আসতে পারবে না। তবে আমরা খুব ধুমধাম করেই তার বিয়ে দেব। কমলা এসব ঘোষণা করছিল, এমন সময় কবিতা বাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে এবং পিঙ্কিকে দেখার সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়। আরে, এটা তো আমার বোন পিঙ্কি। তার মানে পিঙ্কি বিয়ে করার জন্য বিক্রমকে মিথ্যা কথা বলেছে। বন্ধুরা, এরপর কি হবে এটা জানতে হলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর গল্পটি ভালো লেগে থাকলে গল্পটিকে লাইক করে একটি সুন্দর কমেন্ট করে দিও। ওস্তাদ, তুমি মেয়েটাকে বাড়িতে একা ছেড়ে দিলে রাজু যদি তার কোনো রকম ক্ষতি করে তাহলে কি হবে? তোকে ওসব নিয়ে ভাবতে হবে না সূর্য। আমরা মেয়েটাকে রাজুর হাতে তুলে দিয়েছি, আমাদের কাজ শেষ। না ওস্তাদ, আমি নিজের চোখের সামনে কোনো মেয়ের ক্ষতি হতে দেব না। মেয়েটা আমাকে দাদা বলেছে, তাই আমি দাদা হওয়ার কর্তব্য পালন করব। সূর্য এই বলে বাড়ির ভেতরে যায় এবং রাজুকে অনেক মারধর করার পর পিঙ্কিকে সেখান থেকে নিয়ে চলে যায়। সূর্যের এরকম ব্যবহার দেখে চন্দন প্রচন্ড রেগে যায়। সূর্য এই কাজটা খুব খারাপ করলো। এইভাবে চলতে থাকলে আমার গুন্ডাগিরি ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাই সূর্যকে এবার বাঁচতে দেওয়া যায় না। কোনো গুন্ডা লাগিয়ে সূর্যকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। এসব তুমি কি বলছো বাবা? আজ পর্যন্ত সূর্য তোমার জন্য এত কাজ করলো, কিন্তু তুমি সূর্যকে মেরে ফেলতে চাইছো? হ্যাঁ, তাকে আমি মেরে ফেলবো, কারণ সে এবার আমার পথের কাঁটা হতে চলেছে। আমার একটা কথা ভালো করে শুনে নাও বাবা, তুমি যদি সূর্যের কোনো রকম ক্ষতি করো তাহলে আমি নিজের প্রাণ দিয়ে দেব। এসব তুই কি বলছিস শিল্পা? আমি একদম ঠিকই বলছি বাবা। সূর্যকে ছাড়া আমি থাকতে পারবো না, কারণ আমি তাকে অনেক ভালোবাসি। তার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি আত্মহত্যা করব। না শিল্পা, না, এরকম করে বলিস না। তোকে ছাড়া আমার কে আছে? আমি তোকে কথা দিচ্ছি, আমি সূর্যের কোনো ক্ষতি করব না। তুই যখন তাকে ভালোবাসিস, তাই আমি সূর্যকে জামাই করব। তুমি সত্যি বলছো বাবা? থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি আমার অনেক ভালো বাবা। হ্যাঁ রে, সত্যি বলছি। আমি গুন্ডা হতে পারি, তবে এতটাও নিষ্ঠুর নই যে নিজের মেয়ের সুখ দুঃখ নিয়ে চিন্তা করব না। শিল্পা বাবার কথা শুনে অনেক খুশি হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন কমলা দেবী যখন বাড়িতে ছিল, এমন সময় বিক্রম পিঙ্কিকে সঙ্গে নিয়ে বাড়িতে আসে। আরে বিক্রম, এই মেয়েটা কে? মা, এটা আমার বান্ধবী পিঙ্কি। তোমার এবং দিদির সঙ্গে দেখা করাতে নিয়ে এলাম। দিদি কোথায়? তোর দিদি তো নেই, সে হয়তো কোনো কাজে বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। পিঙ্কি, এটা আমার মা। আর মা, এ হলো পিঙ্কি। এর বাবা আমেরিকাতে থাকে। পিঙ্কি আমাদের কলেজেই পড়াশোনা করে এবং হোস্টেলে থাকে। আরে বাহ, এইটা তো অনেক ভালো কথা। সত্যি ভাবাই যায় না তোমার বাবা মা আমেরিকাতে থাকার সত্ত্বেও তুমি বাংলা মিডিয়াম কলেজে পড়াশোনা করছো। শুনে খুব ভালো লাগলো। সকলেই কিছু সময় পর্যন্ত গল্প করার পর বিক্রম পিঙ্কিকে তার হোস্টেলে ছেড়ে দিয়ে আসে। কয়েকদিন পর পিঙ্কি যখন নিজের হোস্টেল রুমে ছিল, এমন সময় কবিতা আবার তার সঙ্গে দেখা করতে যায়। আরে দিদি, তুমি তো খুব ভালো সময় এসেছো, তোমার কথাই মনে করছিলাম। আরে বাহ, তুই যে আমার কথা মনে করিস শুনে খুব ভালো লাগলো। দিদি, পরীক্ষার জন্য আমাকে অনেকগুলো বই কিনতে হবে, তার জন্য 20,000 টাকা লাগবে। কি বললি? 20,000 টাকা? কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? টাকা যখন দিতে পারবে না, তাহলে আমাকে পড়াশোনা করানোর দরকার কি ছিল? ঠিক আছে, টাকা দিতে হবে না, আমি কাল থেকে কলেজ যাওয়া বন্ধ করে দেব। আমাকে নিয়ে তোমাকে আর কোনো রকমেরই স্বপ্ন দেখতে হবে না। এরকম করে বলিস না পিঙ্কি, আমি যে কোনো ভাবে তোকে টাকা জোগাড় করে দেব। তুই মাথা ঠান্ডা রাখ, কাল আমি টাকা নিয়ে আসবো। কবিতা এই বলে বাড়ি ফিরে যায়। কবিতা বাড়ি ফিরে কমলা দেবীর কাছে যায়। কাকিমা, আমার বোনের পড়াশোনার জন্য 20,000 টাকার দরকার। আপনি কি আমাকে টাকাটা দিতে পারবেন? আরে কবিতা, তোমাকে এভাবে অনুরোধ করতে হবে না। আমি তোমাকে নিজের মেয়ের মতোই মনে করি। তুমি দাঁড়াও, আমি তোমার জন্য টাকা নিয়ে আসছি। কমলা এই বলে আলমারি থেকে 20,000 টাকা নিয়ে আসে এবং কবিতার হাতে দিয়ে দেয়। পরের দিন সকালে কবিতা টাকা নিয়ে রাস্তা থেকে যাচ্ছিল। এমন সময় সূর্য মুখে মাস্ক পরে একটি বাইক নিয়ে সেখানে আসে এবং কবিতার হাত থেকে টাকা কেড়ে নিয়ে বাইক চালিয়ে চলে যায়। চোর চোর, কেউ তাকে ধরো, সে আমার টাকা নিয়ে চলে যাচ্ছে।
দাঁড়াও, আমার টাকা নিয়ে যেও না। কবিতা কিছু সময় পর্যন্ত বাইকের পেছনে দৌড়াতে থাকে, কিন্তু শেষমেশ তাকে ধরতে পারে না। এবার আমি কি করব? পিঙ্কিকে দেওয়ার জন্য টাকা নিয়ে যাচ্ছিলাম, সব টাকা চোর নিয়ে পালিয়ে গেল। কাকিমার কাছেও আর টাকা চাইতে পারবো না। আমি কি করব কিছুই মাথায় আসছে না। কবিতা এসব কথা ভাবতে ভাবতে একটি হসপিটালে পৌঁছায় এবং কিছু সময় পর হসপিটাল থেকে বেরিয়ে পিঙ্কির হোস্টেলে আসে। আরে দিদি, তুমি চলে এসেছো? আমার টাকা কোথায়? এনে তোর 20,000 টাকা। সত্যি দিদি, তুমি মায়ের মতো আমার অনেক খেয়াল রাখো। তুমি না থাকলে আমি পরীক্ষা দিতেই পারতাম না। ঠিক আছে, এবার তাহলে আমি যাই, তুই ভালোভাবে পড়াশোনা করিস। এরপর কবিতা সেখান থেকে চলে যায়। কবিতার চলে যাওয়ার পর হোস্টেলের এক মেয়ে সেখানে আসে। এই মহিলা কে ছিল রে পিঙ্কি? সবসময় তোর সঙ্গে দেখা করতে আসে। ওটা আমাদের বাড়ির কাজের মেয়ে। আচ্ছা, এই ব্যাপার। আমি তো ভেবেছিলাম ওটা তোর কেউ আত্মীয় হয়। আচ্ছা পিঙ্কি, সিনেমা দেখতে যাবি তো? আরে হ্যাঁ যাব, তুই চল, আমি রেডি হয়ে আসছি। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন কবিতা যখন বাড়ির রুমে বসেছিল, এমন সময় বিক্রম তার কাছে আসে। দিদি, তোমাকে একটা কথা বলার আছে। হ্যাঁ, বল না কি কথা। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি। কয়েকদিন আগে মায়ের সঙ্গে তার আলাপ করিয়েছি। তুমি জানো দিদি, সে অনেক বড় লোকের মেয়ে। তার বাবা মা আমেরিকাতে থাকে। তাই নাকি? তাহলে আমাকে এখন কি করতে হবে সেটা বল। আসলে দিদি, আমি বলতে চাইছি, তুমি মাকে একটু বলে কিছু করে দাও না প্লিজ দিদি। কাকিমা যদি আমার কথা না শোনে তাহলে কি হবে? আমি জানি মা তোমার কথা অবশ্যই শুনবে। দিদি, তোমাকে এটা করতেই হবে। তুমি মাকে বলে ম্যানেজ করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি কাকিমাকে বলবো। এরপর কবিতা কমলা দেবীকে বিক্রমের কথা জানায় এবং কমলা দেবী কবিতার কথায় রাজি হয়ে যায়। পরের দিন সকালে কমলা দেবী যখন হলরুমে বসেছিল, এমন সময় বিক্রম পিঙ্কিকে সঙ্গে নিয়ে সেখানে আসে। কাল বিক্রমের জন্মদিন, তাই কাল অনুষ্ঠানে আমি তোমার আর বিক্রমের বিয়ের কথা সকলের সামনে অ্যানাউন্স করে দেব। আচ্ছা, তোমার বাবা মা কবে আসবেন? আসলে আন্টি, বাবার সঙ্গে আমার কথা হয়েছিল। বাবা এখন কাজে অনেক ব্যস্ত, এখন সে আসতে পারবে না। তবে বিয়ের পরে আমাদেরকে সেখান থেকে ঘুরে আসতে বলেছে। আরে বাহ, এটা তো অনেক ভালো কথা। আমি চাইছি তোমাকে এখন আর হোস্টেলে থাকতে হবে না। বিয়ে পর্যন্ত তুমি আমাদের সঙ্গে এই বাড়িতেই থাকতে পারো। ঠিক আছে, আমি এই ব্যাপারে ভেবে দেখব। এখন তাহলে আমি হোস্টেলে যাই। আরে মা, দিদি কোথায়? দিদি এখন পর্যন্ত এলো না কেন? কয়েকদিন থেকে লক্ষ্য করছি দিদি সব সময় রুমে থাকে। দাঁড়াও, আমি তাকে ডেকে আনছি। বিক্রম, আমি তাহলে এখন যাই, কাল দেখা হবে। এরপর পিঙ্কি সেখান থেকে চলে যায় এবং বিক্রম কবিতার রুমে আসে। বিক্রম সেখানে গিয়ে দেখে কবিতা বিছানায় শুয়ে আছে। তোমার কি হয়েছে দিদি? তুমি এভাবে শুয়ে আছো কেন? আরে, তোমার তো অনেক জ্বর। দাঁড়াও, আমি তোমার জন্য ডাক্তার ডেকে আনছি। ওরে পাগল ছেলে, তোকে কিচ্ছু করতে হবে না। সামান্য জ্বর হয়েছে, এর জন্য ডাক্তারের কি প্রয়োজন? নিজে নিজেই ঠিক হয়ে যাবে। তুমি চুপ করে শুয়ে থাকো, আমি এখনই গিয়ে তোমার জন্য ডাক্তার নিয়ে আসছি। বিক্রম এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং ডাক্তারের খোঁজ করতে থাকে। পথে যেতে যেতে বিক্রম সূর্যকে দেখতে পায়। আরে সূর্য, দাঁড়াও। মনে আছে তুমি আমার পিঙ্কিকে রাজুর হাত থেকে বাঁচিয়েছিলে? আরে হ্যাঁ, ভালো করেই মনে আছে। সেটা ভুলি কিভাবে? তাছাড়া আমি তো নিজেই মারামারি করে পিঙ্কিকে নিয়ে গিয়েছিলাম। তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা, ওসব কথা বাদ দাও। এখানে আশেপাশে কোনো ভালো ডাক্তার আছে? আমার একটা ডাক্তারের খুব প্রয়োজন। আরে হ্যাঁ, আমি একজন ডাক্তারকে চিনি, চলো তোমাকে তার কাছে নিয়ে যাই। এরপর সূর্য একজন ডাক্তার জোগাড় করে এবং সেই ডাক্তারের সঙ্গে বিক্রমের বাড়িতে পৌঁছায়। ডাক্তার কিছু সময় পর্যন্ত কবিতার চেক আপ করার পর বলে, আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, এগুলো খাইয়ে দেবেন। তাছাড়া কয়েকটা টেস্ট লিখে দিয়েছি, ওই টেস্টগুলো করানো হয়ে গেলে আমাকে রিপোর্ট দিয়ে যাবেন। সূর্য, তুমি একটু দিদির কাছে বসো, আমি ওষুধগুলো নিয়ে আসি। বিক্রম এই বলে সেখান থেকে চলে যায়। বিক্রমের চলে যাওয়ার পর সূর্য কবিতার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়। আরে, এটা তো সেই মহিলা যার হাত থেকে আমি 20,000 টাকা কেড়ে নিয়েছিলাম। তুমি কে গো ভাই? আমি বিক্রমের বন্ধু। বিক্রম ডাক্তার পাচ্ছিল না, তাই ডাক্তার জোগাড় করে তার সঙ্গে এসেছি।
কাল আমাদের বিক্রমের জন্মদিন, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে, তোমাকে অবশ্যই আসতে হবে, ঠিক আছে? ঠিক আছে দিদি, আমি আসবো। আজ আমার ভাইটা থাকলে সেও এরকম বড় হয়ে যেত। জানি না আমার নিজের ভাইটা কোথায় আছে আর কেমন আছে। কি হলো, তুমি আবার কি ভাবতে শুরু করে দিলে? আরে না না, কিছু নয়, তবে মনে থাকে যেন কাল তোমাকে আসতেই হবে। কিছু সময় পর বিক্রম ওষুধ নিয়ে বাড়ি ফিরে এলে সূর্য সেখান থেকে চলে যায়। পরের দিন সন্ধ্যা থেকে বিক্রমের জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়ে যায় এবং বাড়িতে অনেক গেস্ট আসতে থাকে। আজ আমি আপনাদের সকলের সামনে একটা ঘোষণা করতে চাই। 1 সপ্তাহের মধ্যেই আমাদের বিক্রম আর পিঙ্কির বিয়ে হবে। পিঙ্কির বাবা আমেরিকাতে থাকে, তাই সে এই বিয়েতে আসতে পারবে না, তবে আমরা খুব ধুমধাম করেই তার বিয়ে দেব। কমলা এসব ঘোষণা করছিল, এমন সময় কবিতা বাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে এবং পিঙ্কিকে দেখার সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়। আরে, এটা তো আমার বোন পিঙ্কি। তার মানে পিঙ্কি বিয়ে করার জন্য বিক্রমকে মিথ্যা কথা বলেছে। বন্ধুরা, এরপর কি হবে এটা জানতে হলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর গল্পটি ভালো লেগে থাকলে গল্পটিকে লাইক করে একটি সুন্দর কমেন্ট করে দিও।